স্বাগত সংবাদ সন্ধ্যায়। শুরুতেই শিরোনাম। দেশে একদিনে করোনা শনাক্তে আবার রেকর্ড, নতুন রোগী ৭,৬২৬ জন, আরও ৬৩ জনের মৃত্যু। টিকার একটি ডোজে পুরো সুরক্ষা পাওয়া যায় না, আক্রান্ত হচ্ছে ৫ থেকে ১০%। দ্বিতীয় ডোজের আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার আহ্বান বিশেষজ্ঞদের। লকডাউনের তৃতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচল, ভোগান্তি কমলেও সংক্রমণ বাড়ার শঙ্কা। করোনা সংক্রমণ রোধে ধর্মীয় উপাসনালয়ে সভা সমাবেশ করা যাবে না, মানতে হবে স্বাস্থ্যবিধি, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯,৪৪৭ জন হল। ৭,৬২৬ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। দেশে এটি একদিনের সর্বোচ্চ শনাক্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও শনাক্তে একের পর এক রেকর্ড হচ্ছে। দেশে ২৪ ঘন্টায় ৩৪,৬৩০ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৭,৬২৬, মৃত্যু আরও ৬৩ জনের, মোট প্রাণহানি বেড়ে ৯,৪৪৭ জন। চিকিৎসকরা বলছেন, এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবাইকে দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। দেখতে পাচ্ছি সেটি কিন্তু চরম ভয়ানক এবং অ্যালার্মিং। এখন আমি তো বলবো যে আর মানুষকে আর কতদিন বলবেন যে আতঙ্কিত হবার দরকার নেই। আতঙ্কিত হওয়ার মতো সময় এখন, কারণ হাসপাতালে তো বেডের সংকুলন নেই। অক্সিজেন কত আপনি দিবেন, কত বেড আপনি তৈরি করতে পারবেন, কতগুলো আপনি রাতারাতি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তাহলে জনগণের যেটি প্রয়োজন হচ্ছে যে, আমি বারবারই যেটা সবসময় বলি যে খুব রিজিড ইয়েতে যাওয়া উচিত, যাতে আরেকটা পেশেন্টও না বাড়ে। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬,৫৯,২৭৮ জন, সুস্থ হয়েছেন আরও ৩,২৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৬১,৬৩৯ জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম ডোজে পুরো সুরক্ষা পাওয়া যায় না, আক্রান্ত হচ্ছেন টিকা নেয়া ৫ থেকে ১০% মানুষ। এই তথ্য জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগ পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে আগামীকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল করোনা পরীক্ষার ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পরীক্ষা করাতে পারেননি অনেকে। রাজধানীর মুগদা হাসপাতালের করোনার প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৮,৭৮০ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন, টিকা নেওয়াদের মধ্যে প্রায় ১০% করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের ধরন সম্পর্কে সঠিক তথ্য পেতে গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আক্রান্তদের তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে কিছু প্রশ্ন। 5 to 10% হবে আমার যেটুকু মনে হচ্ছে, কারণ আমাদের যারা চিকিৎসক তাদের মধ্যে অনেকেই কোভিড টিকা দেওয়ার পরেও কিন্তু আক্রান্ত হয়েছে। ডক্টর, নার্স, সিস্টার প্লাস যেই রুগীরা আসছেন তাদেরকে আমরা কিছু কোশ্চেনিয়ার তৈরি করছি যে যারা প্রথম ডোজটি টিকা নিয়েছেন তার কতদিন পরে কোভিড লাইক উপসর্গ এবং তারা আক্রান্ত হয়েছেন সেটি স্টাডি আমরা শুরু করেছি। এদিকে করোনা পরীক্ষা করাতে এসে ভিড়ের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর অনেক কেন্দ্রে। মুগদা জেনারেল হাসপাতালে নমুনা দিতে আসা মানুষের তুলনায় পরীক্ষা হচ্ছে কম। করোনার উপসর্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে পরীক্ষা করাতে পারছেন না অনেকে। এতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। আমরা ৪টা, ৪:৩০, ৫টা এই সকালে যারা সামনে আছে, বুঝতে পারছেন, এর পরে দিয়ে যারা আসছে তারা অনেক পিছনে দাঁড়িয়ে আছে। এখানে তো সেই সুযোগটা নেই। আমি তো ঠিকই মাস্ক দিয়ে আসছি। টেস্ট করানোর জন্য আমাদের এইভাবে আসতেই হবে। এখানে তো কোনো ব্যবস্থা নাই। যদি আপনারা কোনো ব্যবস্থা এভাবে নিতে পারেন, যদি এটা আপনারা দায়িত্ব নিতে পারেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে বৃহস্পতিবার থেকে টেলিফোনে নেওয়া যাবে পরীক্ষার সিরিয়াল, আর নমুনার পরীক্ষা বাড়াতে আরেকটি RT-PCR মেশিন চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আমাদের টেলিমেডিসিন যে সার্ভিস আছে সেখানে 3টি মোবাইল নাম্বার অ্যাভেলেবল আছে। সেই 3টি মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা জনগণ থেকে মোবাইল কলের মাধ্যমে আমরা সিরিয়াল দেওয়ার চেষ্টা করব। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলো রোগীতে পূর্ণ।
বেশিরভাগ চিকিৎসা কেন্দ্রেই খালি নেই বেড ও আইসিইউ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ঢেউয়ে করোনা এসেছে অনেক বেশি প্রাণঘাতী রূপে। তীব্র জ্বর বা কাশি না হলেও 2-3 দিনের মধ্যে ফুসফুস আক্রান্ত হয়ে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। প্রয়োজন পড়ছে অক্সিজেন ও আইসিইউ এর। এবার করোনা আক্রান্ত 20 ভাগ রোগীকেই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, যা গত বছর ছিল মাত্র 5 ভাগ। পরিস্থিতি মোকাবেলায় করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে করোনা চিকিৎসার অন্যতম কেন্দ্র মুগদা মেডিকেল। ভর্তি আছেন 330 রোগী। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় এদের 80 ভাগেরই প্রয়োজন হচ্ছে অক্সিজেন। অথচ গত বছর মাত্র 30 ভাগ রোগীকে দিতে হয়েছে অক্সিজেন সাপোর্ট। ঢাকা মেডিকেলে বর্তমানে ভর্তি 682 রোগীর মধ্যে অক্সিজেন লাগছে 592 জন বা শতকরা 86 ভাগ রোগীর। ARDS আমরা বলি অথবা ক্রিটিক্যাল ইলনেস বলি, সেপটিক শক বলি, এইসব কন্ডিশনগুলো গত বছর অনেক বেশি পাওয়া যায়নি, কিন্তু এখনকার সময় ক্রিটিক্যাল রোগীগুলোতে এইসব রোগীগুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে, যাদের আইসিইউ ডিমান্ডটা অনেক বেশি। সেটা কিন্তু গত বছর এত বেশি ছিল না। চিকিৎসকেরা বলছেন, নতুন ধরনের করোনা দ্রুত সংক্রমণ ছড়ায়। খুব কম ক্ষেত্রেই তীব্র জ্বর বা কাশি হয়। শুধু ডায়রিয়া ও পেট ব্যথার লক্ষণ নিয়েও শনাক্ত অনেকে। কিন্তু দ্রুত ফুসফুসে ভাইরাস আক্রান্ত হয়ে দেখা দেয় শ্বাসকষ্ট। হঠাৎ করেই কমে যায় অক্সিজেনের মাত্রা, ব্লাড প্রেশার ও প্লাটিলেট। আগে আক্রান্ত হওয়ার 7 দিন পরে জটিলতা দেখা দিলেও এখন 2-3 দিনেই মারাত্মক রূপ নিচ্ছে করোনা। 3-4 দিনের মধ্যেই ভাইরেমিয়া হচ্ছে এবং সরাসরি গিয়ে লাংসকে অ্যাটাক করছে। আর লাংসে যদি আপনার কনসোলিডেশন বা নিউমোনিয়া হয়ে যায়, তাহলে অক্সিজেন নেওয়ার তো ক্যাপাসিটি কমে যাবে। তার মানে মূল উপসর্গটাই এখন হচ্ছে শ্বাসকষ্ট। 20% মতো পেশেন্টের মিনিমাম হসপিটাল অ্যাডমিশন লাগছে। গত বছর করোনায় মৃতদের বেশিরভাগই ছিলেন 65 বছরের বেশি বয়সী। এবার তরুণরাও ভুগছে জটিলতায়। সাধারণত করোনায় শিশুরা কম আক্রান্ত হলেও রোববার মৃতদের তালিকা ছিল 2 শিশু। পরিস্থিতি সামলাতে করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধন করছে স্বাস্থ্য অধিদপ্তর। যে গাইডলাইনটির উপরে ভিত্তি করে এতদিন চিকিৎসা প্রদান করা হয়েছে, সেটিকে আমরা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই সপ্তাহের মধ্যে এটিকে একেবারে আপডেট করে দিব। করোনায় প্রাণ বাঁচাতে সবচেয়ে বড় চিকিৎসা অক্সিজেন। চাহিদার তুলনায় রাজধানীর হাসপাতালগুলোতে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা কম। ঢাকার বাইরের অনেক জেলায় এখনও নেই হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের তৃতীয় দিনে সারা দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বাস চলাচল। এতে ভোগান্তি অনেকটা কমেছে বলে দাবি অফিসগামীদের। তবে বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। লকডাউন ঘোষণার 2 দিনের মাথায় রাজধানীতে চালু হলো গণপরিবহন। অফিসগামীদের ভোগান্তির কথা বিবেচনায় রেখে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকেই গুলিস্তান, কাউরান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় বাস চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নেওয়া হয়। তবে নির্ধারিত আসনের 60% বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এছাড়া প্রত্যেক যাত্রীর ওঠানামার সময় জীবাণুনাশক ছিটানোর নির্দেশনাও মানা হয়নি। আমাদের ভাড়ার টাকাটা একটু বেশি নিচ্ছে। যেখানে ভাড়া ছিল 15 টাকা, সেখানে তারা 20-30 টাকার মতন ভাড়া নিচ্ছে। যাত্রীর চাপ তো এরকম নয়, কিন্তু হালকা পাতলা মোটামুটি ভালোই আছে। স্প্রে আছে, স্প্রে মারতেছি, আর মাস্ক ছাড়া কোনো যাত্রী আমার গাড়ির ভিতরে উঠাতেছি না। তবে নগরীতে বাস চালু হয় স্বস্তি ফিরেছে অফিসগামীদের মধ্যে। এখন তো যাক ভালোই দেখা যাচ্ছে, বাস চলতেছে, খুব ভালোই লাগতেছে আমাদের। অফিস যদি খোলা থাকে তাহলে আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে, এই জন্য আমাদের জন্য একটা সুবিধা হয়েছে। লকডাউনে দোকান ও বাসাবাড়ির কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুররা। মিরপুর 1 নম্বরের লেবার মার্কেটে কাজের অপেক্ষায় থাকতে দেখা যায় শ্রমিকদের। রোজগার বন্ধ হওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। আমাদের কোনো কাম কাজ নাই, আমরা হেল্পার মিস্ত্রি যারা আছি আসি আর যাই, আমাদের সংসার চলতে খুব কষ্ট। সমস্যা, কাজ কাম চলছে না, বাসা ভাড়া দিয়ে পাচ্ছি না। তবে গণপরিবহন চালুর সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংক্রামক নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে না মানলে লকডাউনে ইতিবাচক ফল পাওয়া যাবে না। এটি কিন্তু সুইসাইডাল। আমি কেন বলছি যে ধরেন এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, আপনারা তো ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন হাসপাতালে, আমরা চিকিৎসক হিসেবে সরাসরি সরজমিনে পেশেন্টগুলো দেখছি। তো আলটিমেট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চরম ভয়ানক এবং অ্যালার্মিং। এখন আমি তো বলবো যে আর
মানুষকে আর কতদিন বলবেন যে আতঙ্কিত হবার দরকার নেই, আতঙ্কিত হওয়ার মতো সময় এখন, কারণ হাসপাতালে তো বেডের সংকুলান নেই। এদিকে বাসের পাশাপাশি রাইড শেয়ারিং চালুর দাবিতে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। তবে লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল ঢিলেঢালা। ঢাকার 2 সিটি ছাড়া চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বাস চলাচল। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রকোপ বাড়ায় অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মা ও শিশুরা। তিনি বলেন, সংক্রমণের মাত্রা বাড়ায় রাজধানীর সব সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। রোগীদের নিজ জেলায় চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। লকডাউন ও সরকারের 18 দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে করোনায় স্বাস্থ্য ও সামাজিক খাতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে স্বাস্থ্য সেবা সে প্রপারলি পাচ্ছেও না। এটাও যেহেতু অনেক বেশি চাপ, এবং আমি এটাও লক্ষ্য করেছি মা ও শিশুরা এই প্যান্ডেমিকে, এই মহামারীতে আরো বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লকডাউনের সরকারি নির্দেশ মানছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। শুধু পার্সেল নেওয়ার বিধান থাকলেও এখনও রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সিটি কর্পোরেশন বলছে, যেসব ব্যবসায়ী আদেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর মডেল থানার পাশে পুলিশ ক্যাফে। সন্ধ্যা 6টার পরও জমজমাট রেস্তোরাঁটি। করোনা সংক্রমণ ঠেকাতে যেখানে নির্দেশনা শুধু পার্সেল ব্যবস্থার, সেখানে এই হোটেলের ভেতরে বসেই সবাই খাবার খাচ্ছেন। উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। রেস্তোরাঁ ব্যবসায়ীর সাফ কথা, সরকারি নির্দেশনা মানা সম্ভব নয়। দুইটা দোকান থেকে আমি 1 লাখ ভাড়া দিতে পারবো? ওটা আমার সম্ভব না ভাড়া দেওয়া। আমাকে তো বলে না যে আমি আপনাকে ভাড়া ডিসকাউন্ট করে দিচ্ছি, তাও তো বলে নাই। না, সম্ভব হচ্ছে না। পার্সেলের হারা দিন বেশি 1500-2000 টাকা। তো পার্সেল বেশি কি আমাদের প্রতিদিন পার ডে দোকান ভাড়া 6000 টাকা। তো 2000 বেশি আমরা 6000 টাকা দিব কই থেকে? পুলিশ ক্যাফেই যখন নির্দেশনা মানছে না, তখন এই সুযোগ নিয়েছে আশপাশের রেস্টুরেন্টগুলোও। দেখে বোঝার উপায় নেই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। বলছে পার্সেল বিক্রি করুন, কিন্তু আমি জানি না। আমি এই বিকালে খুলছি তো আমি বন্ধ করে দেবো। পার্সেল বেচবো না কইছে। আরে ভাই, এখন তো কাস্টমার ফিরান জানা ভাই। ধানমন্ডি, বাংলা মোটর, শ্যামলী সহ রাজধানীর সব এলাকাতে বেশ কিছু রেস্টুরেন্ট খোলা রয়েছে। তবে রেস্টুরেন্ট মালিক সমিতি বলছে, সরকারি আদেশ অমান্যকারীরা তাদের সদস্য নয়। রেস্তোরাঁ মালিক সমিতির যারা সদস্যপদ নিয়েছে বা তালিকাভুক্ত, এর একটি রেস্টুরেন্টও ভিতরে বসে খাওয়ায়নি। কেননা ছোটো ছোটো বিরিয়ানির দোকান আছে রাস্তার উপরে, তারপরে গলির মধ্যে চায়ের দোকান আছে, এবং যারা সমিতির সদস্য না তারাই কিন্তু জিনিসটা মানতেছে না। সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। চিঠির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি কোনো অবস্থাতেই যেন কোনো গাফলতি যাতে তারা না করেন, এবং তারা যদি এখানে কোনো রকম ব্যত্যয় ঘটায়, যদি কোনো রকম তারা যদি গাফলতি করে, তার জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে, এবং এই কোনো ছাড় নেই। করোনাকালীন সময় আপনারা সবাই সাবধান হবেন, জনবসতিতে যাবেন কম, হাট বাজারে যাবেন কম, এবং আপনারা আমার এলাকাতে যারা দোকানপাট খুলে রাখছে তাদের প্রতি আমি কঠোরভাবে অ্যাকশনে যাব। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও সন্ধ্যার পর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও সড়কে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের তৃতীয় দিনে বাস চলাচল শুরুর পর সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, গত 2 দিনও আপনি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিলেন, আজকেও আছেন। পরিস্থিতি কীরকম দেখছেন, আর আসলে কোন কোন জিনিস খোলা রাখা যাবে, কোন কোন জিনিস খোলা রাখা যাবে না, সেই বিষয়ে নির্দেশনাগুলি যথাযথ মানা হচ্ছে কিনা? দেখুন, আসলে আপনাকে প্রথমেই গণপরিবহনের খবরটি দিতে চাই। গতকাল কিন্তু আসলে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে
যেহেতু অফিসগামীদের খুব ভোগান্তি হচ্ছে, সে কারণে গণপরিবহন আসলে চলাচল করবে। অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচল করতে পারবে এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই গণপরিবহনগুলো আসলে রাস্তায় থাকতে পারবে। 6টার পরে অবশ্যই বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা এখনও দেখছি যে রাজধানীতে গণপরিবহন চলছে, যদিও 6টায় বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু অনেক বাস তারা যাত্রী পরিবহন করছে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলছেন, তারা নানা ধরনের অজুহাত দিচ্ছেন যে তারা 6টার সময় কোনো একটি জায়গা থেকে রওনা দিয়েছেন, যে কারণে তারা তাদের গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে, এমন নানা ধরনের বক্তব্য কিন্তু আসলে তারা দিচ্ছেন। এছাড়া আমরা দেখছি যে গত 2 দিনে মতোই রাস্তায় মানুষের যে ভিড়, সেটি কিন্তু আসলে আজকেও একই রকমই দেখা যাচ্ছে এবং কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমরা ভিড় বেড়েছে ছাড়া কমার বিষয়টি আসলে লক্ষ্য করিনি। অর্থাৎ করোনার সংক্রমণ যখন খুব বেশি বাড়ছে, আজকেও কিন্তু দেশের সর্বোচ্চ শনাক্ত হয়েছে 7,600 জন। অর্থাৎ এই সময়টিতে মানুষের যেখানে ঘরে থাকার কথা, ভিড় এড়িয়ে চলার কথা, সেখানে কিন্তু আসলে মানুষ যে হাট বাজার বা রাস্তায় অনেকে কিন্তু কোনো কারণ ছাড়াও আসলে ঘুরতে বের হয়েছেন। আমরা দেখেছি যে গত বছর যখন লকডাউন দেওয়া হলো, এই লকডাউন বাস্তবায়নে আসলে যে ধরনের পদক্ষেপগুলো আসলে নেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, র্যাব, পুলিশ, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ধরনের মনিটরিং টিম মাঠে ছিল, আমরা কিন্তু আজকে কোনো ধরনের কোনো টিম মনিটরিং করতে দেখিনি। বিশেষ করে যদি আপনাকে গণপরিবহনের কথাই বলি, এই গণপরিবহন মনিটরিং করার দায়িত্ব কিন্তু যেমন বিআরটি এর রয়েছে, যেমন ট্রাফিক পুলিশের রয়েছে, কিন্তু কেউ 6টার পর যে এই গণপরিবহনগুলো বন্ধ করে দিতে হবে বা গণপরিবহনগুলো চলতে পারবে না, সে বিষয়ে মনিটরিংয়ের বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মানুষের মধ্যে অসচেতনতার কারণেই এখনও কিন্তু আসলে করোনা সংক্রমণের যে উচ্চ ঝুঁকি, তার মধ্যেই আমরা রয়েছি, এমনটি কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রেস্টুরেন্টগুলো আসলে সন্ধ্যার পর বা সারাদিনে যেখানে ভেতরে বসে খাবার নিষেধাজ্ঞা ছিল, সেটিও কিন্তু অনেক রেস্টুরেন্ট মানছে না। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে করোনা সংক্রমণের ঝুঁকি কিন্তু আসলে এখনো থেকেই যাচ্ছে মানুষের অসচেতনতার কারণে। তো মিরপুর থেকে আমার কাছে এটাই ছিল সর্বশেষ। আদিলুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা সংক্রমণ রোধে জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আসন্ন রমজানে তারাবির নামাজ আদায় করতে হবে। এছাড়াও প্রার্থনার আগে ও পরও গণজামায়াতে নিরুৎসাহিত করা হয়েছে। এর আগে গত সোমবার মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে 10টি শর্ত মানতে অনুরোধ করেছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এসব নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করায় অভিযোগে কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে আটক করেছে র্যাব। বুধবার নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 25 মার্চ নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুরের সময় মতিঝিল থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়, তবে ওই ঘটনায় করা মামলায়ও তাকে আসামি করা হয়নি। রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার পশ্চিম বিলাসপুর শাহতুল হেরা মাদ্রাসার পরিচালক। তিনি রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় লেখাপড়া করেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশু বক্তা বলে এবং এই হিসেবেই তিনি পরিচিতি পান। আমরা আজকে সকালে রাষ্ট্রবিরোধী বক্তব্য ও উস্কানিমূলক বক্তব্যের জন্য নেত্রকোনা থেকে রফিকুল ইসলাম মাদানিকে আমরা আটক করেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব। হেফাজতে ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তার সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। যারা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে বা চালিয়ে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের জনগণের ধৈর্য সহনশীলতার একটা সীমা আছে। সীমা অতিক্রম করলে
তার পরিণতি হবে ভয়াবহ। শীতলক্ষ্যায় ত্রুটিপূর্ণ সেতুর কারণে লঞ্চ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে নৌ প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যান চলাচলে বাধা সৃষ্টিকারী 17টি সেতু চিহ্নিত করা হয়েছে। বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, শীতলক্ষ্যার লঞ্চডুবিতে অভিযুক্ত জাহাজটি সংসদ সদস্য শেখ তন্ময়ের কিনা নিশ্চিত নন তিনি। 4 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল সাবিত আল হাসান লঞ্চটি। সিসিটিভির ফুটেজে দেখা যায় সন্ধ্যা 6:15টায় শীতলক্ষ্যা নদীতে একটি বাল্কহেড জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এতে মারা যায় 34 জন। এ বিষয়ে নৌ প্রতিমন্ত্রীর ব্যাখ্যা, নদীর সেতুটি ত্রুটিপূর্ণ থাকায় এ লঞ্চ দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত কমিটির রিপোর্টের পর কারণ জানা যাবে। পিলারটা অনেকটা দৃষ্টির মানে সীমানার মানে একটা বাধা হিসাবে থাকতে পারে, এটা আমি জানি না, তদন্তে বেরিয়ে আসবে। আবার মানে সেখানে পাশাপাশি এই পিলার দুইটা থাকার কারণে যেই দুর্ঘটনা ঘটেছে, আমার আশঙ্কা এটা, মহান রব্বুল আলমিনের কাছে আমি প্রার্থনা করব যেন না হয়, কিন্তু আমার আশঙ্কা ভবিষ্যতে মনে হয় এখানে আরও দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে পারে শুধু এই নকশার কারণে। গণমাধ্যমে খবর এসেছে, অভিযুক্ত SKL 3 জাহাজটির মালিক বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, যেটি চলাচল করছে অনুমোদন ছাড়া। এখনও সেই জাহাজ ও চালক আটক হয়নি। জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নৌ প্রতিমন্ত্রী। কার্গো ভেসেলের মালিক সম্পর্কে যেটা বলা হচ্ছে, আপনারা নিজেরাই বললেন যে এটা অনুমোদন নাই, তাহলে এটা মালিকানা আসে কিভাবে? আমরা এটা ভাসমান কথা সঙ্গে তো আমি যুক্ত হতে পারি না। তো এটার আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এটা জোর জানিয়েছি, যেটা অনতিবিলম্বে সেটার নিবন্ধন থাক আর না থাক, যেহেতু সেটা ধাক্কা মেরেছে, সেটা যেন আইনের আওতা আনা হয়। অনুষ্ঠানে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নৌ দুর্ঘটনা আগের চেয়ে অনেক কমেছে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। দুর্ঘটনা মুক্ত নৌ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা নৌ পরিবহন অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা যখনই দেখতাম একটা ছুটি, সেই সময় একটা বড় দুর্ঘটনা ঘটতো, সেইগুলো আমরা হ্রাস পেয়েছে বলবো তো কমেনি, একদম চলে গেছে সেটা বলবো না, হ্রাস পেয়েছে। জাহাজের ডিজিটাল নকশা, ডক ইয়ার্ডগুলোতে আধুনিক যন্ত্র ও প্রশিক্ষিত জনবলের উপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোত্তম ব্যবস্থা নয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। ইন্দ্রমোহন রাজবংশী উপমহাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া গানের শিল্পী, গবেষক ও সঙ্গীত সংগ্রাহক। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ছিলেন তিনি। তার অবদানের জন্য 2018 সালে তাকে দেয়া হয় 21শে পদক। করোনা আক্রান্ত হলে 30শে মার্চ ভর্তি করা হয় মেট্রোপলিটন হাসপাতালে। এরপর আরও কয়েকটি হাসপাতাল ঘুরে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে 2 দিন আইসিইউতে থাকার পর বুধবার সকাল 10টার দিকে চিরবিদায় নেন ইন্দ্রমোহন রাজবংশী। মৃত্যুর পর নিয়ে আসা হয় রাজধানীর বটদেশ্বরী কালী মন্দির ও শ্মশানে। দাহের আগে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জানানো হয় গার্ড অফ অনার। স্বজনদের অভিযোগ, অসুস্থ অবস্থায় অবহেলা পেয়েছিলেন রাজবংশী। শিল্পাঙ্গন বা সরকারের কাছ থেকে নেওয়া হয়নি খোঁজ। সরকারের কাছে আমরা এইটুকুই আশা করি, আমরা প্রশাসনের লোকের কাছে এইটুকুই আশা করি, যাতে আমরা পরিবারটা আছি, এই পরিবারটা যে আমার যেইখানে যেই দেশ যেই জায়গায় জন্ম, ওই জায়গাটা যাতে ওনার স্মৃতিময় হয়ে থাকে, এই ব্যবস্থাটা যেন সরকার করে। বঙ্গবন্ধুর ওপর তিনি 100 গান রচনা ও সুর করেছেন, যার মধ্যে 50টি গান নিজে গেয়ে রেকর্ড করেছেন রাজবংশী। এছাড়া লক্ষাধিক লোকজ গান সংগ্রহ করেন তিনি। যে গানগুলো উনি রেকর্ড করেছে আর বাকি যে গানগুলো আছে, এই গানগুলো যদি রেকর্ড করে বঙ্গবন্ধুর উপরে এত সুন্দর সুন্দর গান, তাহলেই আমরা তৃপ্তি পাবো। গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, তাদের লক্ষাধিক গান তিনি নিজে সংগ্রহ করে সেগুলো
আমাদের এই যোদ্ধাদের কাছে উপস্থাপন করেছেন। 5 ভাই বোনের মধ্যে রাজবংশী জ্যেষ্ঠ। তার শেষকৃত্য অনুষ্ঠানে মা পূর্ণশশী উপস্থিত ছিলেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবে করেও বুধবার শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ সফর দল ঘোষণা হয়নি। বৃহস্পতিবার মাহমুদুল্লাহ ও হাসান মাহমুদের ফিটনেস পরীক্ষা শেষে দল ঘোষণা করবেন নির্বাচকেরা। লঙ্কায় যাবার আগে দেশেই ব্যক্তিগত অনুশীলনে অংশ নেবেন ক্রিকেটাররা, তবে সিরিজের আগে আসল প্রস্তুতি হবে ক্যান্ডিতে। 12 এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। দল হবে 18 সদস্যের। মাহমুদুল্লাহ রিয়াদ ও হাসান মাহমুদের জন্য কালক্ষেপণ নির্বাচকদের। বৃহস্পতিবার ফিটনেস টেস্ট দেবেন মাহমুদুল্লাহ হাসান। পাশ করলেই যাবেন লঙ্কা সফরে। আঙ্গুলের চোট কাটিয়ে পুরো ফিট মুশফিক। অনুশীলনে বাংলাদেশকে কোনো নেট বোলার দিবে না লঙ্কান বোর্ড। সে কারণে স্কোয়াডে থাকতে পারে 6 পেসার। সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম। সেক্ষেত্রে লড়াই হবে খালেদ আহমেদের সাথে। তাসকিনের ফেরাটাও অনেকটাই নিশ্চিত। মূল কনসার্ন ইনজুরি নিয়েই মুশফিকরে আমি যত জানি ফিজিওর সাথে যেখানে কথা হচ্ছে, হিল বি ফাইন, ওর কোনো সমস্যা হবে না। মাহমুদুল্লাহ ইনজুরি ইজ কনসার্ন। হাসান মাহমুদ ইনজুরিটা একটু বেশ বড়। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে সরকারি বাধ্যবাধকতায় করোনা টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা যাবার আগে শুক্র ও রোববার আবারও সেই ঝক্কি নিতে হবে মুমিনুল তামিমদের। তার আগে শেরেবাংলায় ব্যক্তিগত অনুশীলন করবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা পৌঁছে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে মিলবে মাঠের প্রস্তুতির সুযোগ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নতুন রেকর্ড গড়লেন মাবিয়া আক্তার সীমান্ত। নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্কে নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। এবারের আসরের শুরু থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন মাবিয়া। মূল লড়াইয়েও আলো কাড়লেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক। ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে মোট 181 কেজি ওজন তুলেছেন এসএ গেমসে 2বারের স্বর্ণজয়ী। এর মধ্যে স্ন্যাচ 80 এবং ক্লিন অ্যান্ড জার্কে 101 কেজি ওজন তুলেছেন। 2018 সালে 179 কেজি ভারোত্তোলনের রেকর্ড ছিল তার দখলে। এবারের আসরে 2 কেজি বেশি তুললেন মাবিয়া। সংবাদ সন্ধ্যা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দেশে একদিনে করোনা শনাক্তে আবার রেকর্ড। নতুন রোগী 7,626 জন, আরও 63 জনের মৃত্যু। টিকার একটি ডোজে পুরো সুরক্ষা পাওয়া যাচ্ছে না। আক্রান্ত হচ্ছে 5 থেকে 10%। দ্বিতীয় ডোজের আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার আহ্বান বিশেষজ্ঞদের। লকডাউনের তৃতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচল। ভোগান্তি কমলেও সংক্রমণ বাড়ার আশঙ্কা। করোনা সংক্রমণ রোধে ধর্মীয় উপাসনালয়ে সভা সমাবেশ করা যাবে না, মানতে হবে স্বাস্থ্যবিধি, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।